নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। কথাকের আরও একটা বিশেষ এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। ভাবতে, শুনতে বা জানতে বা নিজের মুখে বলতে অবাক লাগে, এই সময় দাঁড়িয়ে 2025-এ এসে আমাদের বলতে হচ্ছে যেগুলো আমরা ছোটবেলায় শুনেছিলাম, বইয়ের পাতায় পড়েছিলাম, বাবাদের দাদাদের কাছ থেকে শুনেছিলাম, আবার যেন কোথাও তার রিপিট টেলিকাস্ট আমাদেরকে দেখতে হচ্ছে। ওই যে বললাম, ভাবতে, শুনতে, জানতে অবাক লাগে যে 2025-এ এসে নিজ ভূমে হিন্দু হওয়ার জন্য উদ্বাস্তু এই ছবিটা আমাদের দেখতে হচ্ছে, দেখাতে হচ্ছে, তাদের কথাগুলো শুনতে হচ্ছে। দায়ী এর জন্য কারা? অনেকেই বলছেন যে আসলে এই ভবিতব্যের দিকেই তো আমরা একটু একটু করে এগোচ্ছিলাম, অনেক আগে থেকে ভিত তৈরি হচ্ছিল, নতুন কিছু নয়, হওয়ারই ছিল। আজ 2-3টে জেলা হচ্ছে, সেগুলো ট্রেলার, এরপর গোটা রাজ্য, গোটা সিনেমা দেখবে। আর কেউ বলছেন নাকি নিখাত রাজনীতির মধ্যে ধর্মীয় বিভেদ কেন, বিভাজন কেন? সবটাই তো হচ্ছে রাজনৈতিক অঙ্কে, রাজনৈতিক দলাদলির জন্য এই অবস্থা, রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক কারণ, রাজনৈতিক আগ্রাসন, রাজনৈতিক অভিসন্ধি। যে কোনো রাজনৈতিক দলই করু আসুন না কেন, যে আদর্শ নিয়ে থাকুন না কেন, আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে মুর্শিদাবাদের একটা পরিবার তার জ্বলন্ত উদাহরণ। তারপরও শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে কারোর প্রাণ যাচ্ছে, কারোর বাড়ি ভাঙা হচ্ছে, কারোর বাড়ি পোড়ানো হচ্ছে। সর্বোপরি যে টপিকে আজকে আলোচনা করতে চলেছি আমরা, ঠান্ডা মাথায়, শান্তভাবে, নিজ ভূমে নিজ দেশে উদ্বাস্তু হিন্দু, ভবিতব্য নাকি রাজনীতি? আমার সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে, আমার সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, রয়েছেন বিজেপির মুখপাত্র সজল ঘোষ, রয়েছেন কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়। আমার অন্য প্রান্তে রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়, রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি এবং রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী। আমি জগন্নাথকে দিয়ে শুরু করব, এক এক করে এপক্ষ ওপক্ষ দুপক্ষের কাছেই আসব। কিন্তু আজ মনে হয় একদম খুব সোজা কথাটা সোজাভাবে শোনানোর, জানানোর খুব দরকার রয়েছে, কারণ এদিক ওদিক করে ঘুরিয়ে পেঁচিয়ে আসল জায়গায় আমরা পৌঁছতে পারবো না। জগন্নাথ থেকে দিয়ে শুরু করব, কোনটা মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে, ভবিতব্য না রাজনীতি? ধন্যবাদ স্বর্ণালী, ধন্যবাদ রিপাবলিক বাংলাকে। সময়োপযোগী একটি বিষয় নিয়ে আপনারা আজকের এই কথাহকর অনুষ্ঠান করছেন। দেখুন, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারকে যদি আমরা পড়ি, তাহলে উনি বাংলার এবং বাঙালির, বিশেষ করে হিন্দু বাঙালির ইতিহাস বলতে গিয়ে যা লিখেছেন যে 10,000 বছরের পুরনো এই বাঙালির, হিন্দু বাঙালির ইতিহাস। এবং সেই হিন্দু বাঙালি কারা ছিল? তারা ছিল মূলত চণ্ডাল, হাঁড়ি, শবর, পুলিন্দা, কোল, ডোমেদের বাংলা এবং বাঙালি। সেই জায়গা থেকে পরবর্তীকালে কৈবর্ত, মানে নিষাদ ইত্যাদি, এবং পরে কায়স্থ, সদ্গোপ, ব্রাহ্মণদের নিয়ে যে বাংলার সমাজ তৎকালীন তৈরি হয়েছিল। এবং এই যে বাংলা, বাঙালির ভূগোল, হিন্দু বাঙালির বেড়ে ওঠা, ঐতিহাসিকভাবে ধীরে ধীরে ইন্ডিপেন্ডেন্ট ছোট ছোট রাজা, সেই রাজাদের মধ্যে আমরা বলতে পারি গোপচন্দ্র, ধর্মাদিত্য, সমচরা দেবা এরা, এবং পরবর্তীকালে শশাঙ্ক যে বাংলাকে সবচেয়ে বড় ইন্টিগ্রেট করেছিল। এবং শশাঙ্কের মৃত্যুর পর ধীরে ধীরে আবার যে সেই ডিসইন্টিগ্রেশন শুরু হওয়া, বাংলার প্রথম পরাধীনতার অন্ধকারে আস্তে আস্তে পা মেলানো, এবং ধীরে ধীরে পাল সেন যুগের পর মাত্র 18 জন সিপাহী নিয়ে বখতিয়ার খেলজি বখতিয়ারপুর থেকে সাঁওতাল পরগনা হয়ে সেন রাজাদের দুর্গ দখল করে নিল নবদ্বীপে। দ্বিতীয়বার বাঙালি হারল। তারপর 46-এর পরপর 2টি দাঙ্গা, 10ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে এবং 10ই অক্টোবর নোয়াখালীর দাঙ্গা। 2 দাঙ্গায় তৃতীয়বারের জন্য হিন্দু বাঙালি হারল, পরাজিত হলো, পরাধীনতার অন্ধকারে চলে গেল। বারবার যদি তার ব্যবচ্ছেদ আমরা করতে থাকি, দেশভাগ, উদ্বাস্তু সমস্যা, দীর্ঘদিনের বাম শাসন এবং হাল আমলে গত 15 বছরে দেগঙ্গা, বসিরহাট, ধুলাগড়, ইলামবাজার, পাঁচলা এবং একেবারে সম্প্রতি গতিতে বেলডাঙ্গা, পাটিকাবাড়ি, মোথাবাড়ি, এবং সর্বশেষ ধুলিয়ানে আমরা যা দেখলাম, এই হিন্দু বাঙালি রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে যা বাঙালি আস্তে 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 ক্ষয়িষ্ণু হতে শুরু করেছে, সেই বাঙালি ফের একবার স্বাধীন দেশে নিজ ভূমে পরবাসী হলো এবং ধুলিয়ান, বেদবোনার বাঙালিরা আশ্রয় নিয়ে পলায়ন করে অন্য জায়গায় চলে গেল। কিন্তু মনে রাখতে হবে একটি কথা, যে পলায়নই বাঙালির শেষ কথা বলে না। বাঙালি যখন লড়ে দেখিয়েছে, এই বাঙালি 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলনের পর যেভাবে এক হয়ে লড়েছে, ব্রিটিশরা রাজধানী বদলে নিতে বাধ্য হয়েছিল।
সশস্ত্র বিপ্লবের পীঠস্থান হিসেবে এই বাঙালি দেখিয়েছে যে কিভাবে ইংরেজকে তাড়িয়ে দিতে হয় এই দেশ থেকে। এই বাঙালি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথের জন্ম দিয়েছে। তাই যখনই হিন্দু বাঙালির জীবনে কোনো না কোনো সমস্যা এসছে, সমস্যা সংকুল বাঙালি ফের ঘুরে দাঁড়িয়েছে। আজ আমরা ধুলিয়ান বা বেদবোনার যে বাঙালিকে, যে পলায়নকারী বাঙালিকে আমরা দেখছি, একদিন দেখুন সেই উদ্বাস্তু মুখগুলি আজকে এসে কলকাতা শহরে যে ভাষায় কথা বলেছে, কালকে খোদ কলকাতার ডিজিপির সামনে যে ভাষায় কথা বলেছে, আমরা এই পলায়ন থেকে পরাক্রমের পথে যাচ্ছি এবং এই হিন্দু বাঙালি করে দেখাবে সে দিন আর বেশি দিন সে দূরে নেই যেদিন এই পলায়নকারী হিন্দু বাঙালি পরাক্রমের পথে যাবে এবং পরাক্রমী সেই রাস্তা, যে রাস্তায় হিন্দু বাঙালি ফের একবার প্রকৃত হিন্দু বাঙালির স্বাধীনতা অর্জন করবে, বাংলায় উঠবে গেরুয়া ধ্বজ। পরাক্রমের কথা আপনি বলছেন, কিন্তু আমি জানি না যে সেই পরাক্রমের ছবি পরাক্রম হোক। পরাক্রম তো অনেক পরের কথা, আগে তো অন্তত পরিশীলিতভাবে নিজের জায়গায় থাকার মতো অধিকারটুকু, ন্যূনতম মাথার ছাদ, পেটের ভাত, অন্তত নিজের বাড়িতে নিজের মতো থাকবো সেইটুকুর অধিকার তো পাবে, সেটুকুও তো নেই। আমার প্রান্তে এদিকে, আমার এই প্রান্তে রয়েছেন সুমনদাকে দিয়ে আমি শুরু করব। আমি জানি না যে যেখানে দেশভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, তারপর আমরা বারবারই এই বিষয়টাকে এড়িয়ে চলে এসেছি, দূর দূর দূর, খালি রাজনীতি রাজনীতি রাজনীতি। অথচ বেসিক জায়গা, গোটা দেশ যখন স্বাধীনতার সময় আনন্দ করছে, তখন আমরা এখানে লড়াই করে চলেছি। আমাদের এখানে এ রাজ্যে দাঙ্গা হয়েছে, এখনো পর্যন্ত এই সমস্যা রয়েছে। কোথায় কোন জায়গা, আপনারা নিজেরাও জানেন সুমনদা, কোথায় কোন জায়গায় কি আইন পাশ হচ্ছে, কে কোথায় কি মন্তব্য করছে কি না হচ্ছে, অন্য দেশে কোনো প্রান্তে তার প্রভাব না পড়লেও সব থেকে আগে প্রভাব পড়ে যায় বাংলায়। কিন্তু সেগুলো নিয়ে আমরা কথা বলতে নারাজ। যদি বা কথা বলি, কখনো আমরা বলি কি রাজনৈতিক কারণ। কেন এটা আমরা ভবিতব্য বা রাজনীতির মধ্যে, আমি জানি না। যদি এটা রাজনীতিক কারণই হয়, তাহলে ধরে নিতে হয় যে হিন্দু বাঙালি পশ্চিমবঙ্গে ভিটেমাটি ছাড়া হবে হিন্দু হওয়ার জন্য, এটাই তাহলে ভবিতব্য। আপনি কি বলবেন? না, যারা, নমস্কার সবাইকে, না যারা ধর্মকে নিয়ে রাজনীতি করছেন তারা উত্তর দেবেন সেই সব আজকে নিপীড়িত বাঙালিরা যারা পালিয়ে আসছে। আমি এখানে বিজেপির প্রতিনিধির কথাকে সেই কনটেক্সটেই বলছি, যারা ধুলিয়ান থেকে, যারা ডোমকল থেকে, যারা আগে দেগঙ্গা ইলামবাজার থেকে পালিয়ে এসছেন, ভিটেমাটি ছাড়া হয়েছেন, তাদের উত্তর কে দেবে? তাদের উত্তর দেবে আরএসএসের দুর্গা, যারা সংখ্যালঘুদের মাসিহা সেজে তাদের মুর্গা বানাচ্ছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে, অন্য কোনো রাজনৈতিক দলের উত্তর দেবে না। সংখ্যালঘুদের আমি মাসিয়া, আর জগন্নাথ দ্বারা বলছেন সংখ্যাগুরুদের স্বার্থ, হিন্দুদের স্বার্থ, নিপীড়িত হিন্দুদের স্বার্থ বিজেপি দেখবে। দুজনে সমাজটাকে দুই খণ্ডে ভাগ করে নিয়েছেন। তাতে কি সুবিধা হবে? সংখ্যালঘুদের ভোট ব্যাংক আমার সঙ্গে, উনি ভাবছেন সংখ্যাগুরুদের ভোট ব্যাংক আমার সঙ্গে। এই রাজনীতি তো আমরা বাংলার মাটিতে কোনোদিন দেখিনি। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলো, কি দেখা গেল? ডেটা বলে ধীরে ধীরে আরএসএসের শাখার সংখ্যা বাড়তে শুরু করলো পশ্চিমবঙ্গের মাটিতে। 2014 সালে নরেন্দ্র মোদী আচ্ছে দিনের সংকল্প নিয়ে ভারতবর্ষের গদিতে আসীন হলেন, শুরু হয়ে গেল সাম্প্রদায়িক রাজনীতি। একবারও জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বা বাংলার সভাপতি কোনোদিন বলেননি যে কোন সংখ্যালঘুরা যদি সংখ্যাগুরুদের ওপরে অত্যাচার করে সেটাকে আমি ধর্মনিরপেক্ষতার মোড়কে ভালো করে খামে ভরে ড্রয়ারে রেখে দেবো। কোনোদিন জাতীয় কংগ্রেস এই কথা বলেননি। আজকে যদি কোথাও সংখ্যাগুরুদের ওপরে অত্যাচার হয়, তাদের পালিয়ে যেতে হয় সেই গ্রাম থেকে, সেটা অত্যন্ত নক্কারজনক, আমি তার ধিক্কার জানাই। কিন্তু তার পিছনে কি আছে? একটা ট্যাগলাইন পাঠিয়েছিল রিপাবলিক বাংলায় প্যানেলটা শুরু হওয়ার আগে, যে এটা ষড়যন্ত্র না অন্য কিছু। এটা 100% ষড়যন্ত্র। আমি যদি ডিভিশনের রাজনীতি না করি, আমি বাইনারির রাজনীতি না করি, আমি টিকতে পারবো না। কারণ ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস কেউ মাথার ছাদ, পেটের ভাত এগুলো নিয়ে আলোচনা করে না। ইকোনমিক পলিসি বা ফিনান্সিয়াল পলিসি নিয়ে কটা প্যানেল আপনারা করেছেন? আপনারা ব্যস্ত থেকেছেন, বা রাজনৈতিক দলগুলো আপনাদের ব্যস্ত থাকতে বাধ্য করেছে যে বাইনারি পলিটিক্স,
পোলারাইজেশন, এগুলো নিয়ে আপনারা বাধ্য হয়েছেন প্যানেল করতে। কেন? তার জন্য রাজনৈতিক দলগুলো দায়ী, আমি আপনাদের দায়ী করছি না। আপনাদের হাউস পলিসি থাকতেই পারে। বিষয়টা হচ্ছে আজকে আমাদের কিছু দেওয়ার নেই। নরেন্দ্র মোদী যখন সরকারে এসছে তারপরে আজকে ডেটা বলছে বেকারত্ব একদম চূড়ায়, একদম পিকে চলে গেছে। যখন ইন্টারন্যাশনাল মার্কেটে সবচেয়ে কম ব্যারেল প্রতি পেট্রোলের দাম, ভারতবর্ষে 106 টাকার কাছাকাছি পার লিটার পেট্রোল। নরেন্দ্র মোদীর এই বিষয়ে কিছু করার নেই, উনি কিছু করবেনও না। ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় জানে দুর্নীতি যেভাবে আমি করেছি, মানুষকে আমি যেভাবে লুট করেছি, এখন যদি আমি পোলারাইজেশনের পলিটিক্স না করি আমার সরকার থাকবে না। আমি আসছি সজল ঘোষের কাছে। ধর্ম নিয়ে রাজনীতি, এটা বলছে জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস বলছে ধর্ম নিয়ে, কংগ্রেস বলছে ধর্ম নিয়ে রাজনীতি। আমি জানি না যে কংগ্রেস যদি ধর্ম নিয়ে রাজনীতি নিয়ে চিরকাল দূরে থাকে তাহলে ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ হতে দিল কেন সেই সময়? আমি এবার সজলদার কাছে আসবো। সজল ঘোষ কি বলবেন? না, নিজ ভূমি উদ্বাস্তু হিন্দু ভবিতব্য নাকি রাজনৈতিক ষড়যন্ত্র? দেখুন, এই রাজনৈতিক ষড়যন্ত্রটা আজকে থেকে হয়নি। 47 সালে দেশটা ভাগ হয়েছিল রাজনৈতিকভাবে, সেটাও ধর্মের ভিত্তিতে। তখন কিন্তু বিজেপি বলে কিছু ছিল না। তখন যারা ভাগ করেছিলেন তারা এখানে আজকে ধর্মনিরপেক্ষতার পাঠ পড়াচ্ছেন। এই যে আজকে ওয়াকফ নিয়ে যতটুকুই যারা মাদরামো করছে বা আন্দোলন করছে, যে ভাষাতেই বলুন, তার বীজটা কবে বোনা হয়েছিল? তারা সেই বীজটা বুনেছিলেন। আজকে 77-78 বছর বাদে সেই বিষবৃক্ষটা মহিরুহের আকার ধারণ করেছে, তার ফল আমাদের ভুগতে হচ্ছে। আমি বলছি, দেখুন, একটা নববর্ষ, আমি প্রত্যেকবার শুভ নববর্ষ জানাই। আমার মনে হয় বহু বাঙালি এবারে আমার মতন তারা নববর্ষ জানায়নি। আমরা এই নববর্ষকেতে কি দেখলাম? একটা পলায়ন বাঙালির, আরেকবার পালাচ্ছে বাঙালি। কিরমভাবে পালাচ্ছে? 7 দিনের বাচ্চাকে নিয়ে। প্রসূতি মা তিনিও পালাচ্ছেন ওই অবস্থায় নিজের প্রাণ বাঁচাতে। আপনি বলুন যে আমরা কি দেখলাম? আমরা শুনেছিলাম যে চোখের জল দিয়ে নাকি ভাত খাওয়া গল্প আমরা শুনেছিলাম। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখতে পেলাম যে একজন মাকে চোখের জল দিয়ে কিভাবে ভাত মাখতে হচ্ছে। মাথায় ছাদ, পেটের ভাত, আরও কি বললো, হ্যাঁ, শুনতে খুব ভালো লাগে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি ইতিহাসটা ভালো করে দেখুন, একদম সুদূর অতীতের থেকে আজ অবধি, মানে এই 3 দিন আগে 4 দিন আগে ঘটে যাওয়া মুর্শিদাবাদের ইতিহাস অবধি, মাথায় ছাদ ছিল হরগোবিন্দ দাসের, চন্দন দাসের পেটে ভাত ছিল। কিন্তু যে জাতি দুর্বল সেই জাতির মাথায় ছাদ থাকে না, সেই জাতির মাথায় ভাত থাকে না, সেটা প্রমাণিত। আমার প্রশ্ন হচ্ছে, তারা কেন খুন হলেন তাহলে? কারণ নাম দিয়ে চিহ্নিত হয়েছেন। তাই আমি বলি, মণিশঙ্কর বাবু যতদিন মণিশঙ্কর থাকবেন ততদিন তিনি নাম দিয়ে চিহ্নিত হবেন। মনিরুল হয়ে গেলে আলাদা কথা। মুশকিল কোথায়? মুশকিলটা হচ্ছে এই যে এরা যারা উল্টো দিকে, যারা বামেরা আছেন, যারা কংগ্রেস আছেন, আমাদের দিকেও আছেন, তারা সাম্প্রদায়িকতার লাথি খেয়ে বহু লোক এই রাজ্যে এসছেন, এই দেশে এসছেন। এই দেশে এসে 50 বছর ধরে সেকুলারিজমের ট্যাবলেট খেতে খেতে আমাদের মাথা এসে গেছে, মুসলিম হলে কি বলবো? ধর্মপ্রাণ মুসলিম। আর বাঙালি হলে কি বলবো? ধর্মনিরপেক্ষ বাঙালি। এইটাকে পরিবর্তন করতে হবে। কারণ আমি আমার ধর্মকে বিশ্বাস করব। আমার ধর্ম শেখায় পরধর্মের প্রতি সহিষ্ণুতা। পরধর্মের প্রতি সহিষ্ণুতা মানে কি? আমার ধর্মের ওপর যখন আক্রমণ হবে তখন আমি তাকে প্রতিরোধ করব না। আমার ধর্মের ওপর যখন অত্যাচার হবে তখন আমি তাকে আক্রমণ করব না। আমি জগন্নাথ দা সহ সবাইকে বলবো যে দাদা, ভারতবর্ষের দাঙ্গা গোনাবেন না। কেন দাঙ্গা গোনাবেন না? ভারতবর্ষে একটাই দাঙ্গা হয়েছিল আমার চোখে, ভেবে দেখবেন আমার কথাটা ভুল কিনা। সেটা হচ্ছে যেটা ওরা বলে গুজরাটের দাঙ্গা। সেখানে হিন্দুরা প্রতিরোধ করেছিল। বাকি কোথাও কোন ইতিহাসের আপনি যা যা বলেছেন, গ্রেট ক্যালকাটা কিলিংস থেকে শুরু করে আজ অব্দি হিন্দুরা কোথাও প্রতিরোধ করতে পারেনি। কচু কাটা হয়েছে হিন্দুরা। তাই নিজেদের জান, মান, প্রাণ, বাড়ির মেয়েদের ইজ্জত বাঁচাতে এলে হিন্দুকে শক্তিশালী হতে হবে। আর শক্তিশালী হতে গেলে হাতে কি ধরতে হবে সেটা আপনারা সবাই জানেন। আমি সরাসরি সৈকতগিরির কাছে আসছি। সিপিএম এর তরফ থেকে বা বামেদের তরফ থেকে, সিপিআই হোক বা আমি বাম ফ্রন্টের কথাই বলবো, এই বিষয়গুলো নিয়ে তারা সবসময় একটা দূরত্ব বজায় রেখে এসছে আগাগোড়া। মানে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করলে দুর্নীতি নিয়ে আপনারা কথা বলতে রাজি আছেন, স্ক্যাম নিয়ে কথা বলতে রাজি আছেন, চাকরি চুরি নিয়ে কথা বলতে রাজি আছেন। যদিও সেক্ষেত্রে ঘটনাচক্রে অনেক ক্ষেত্রে আপনি বলে দেন যে কেন্দ্রীয় এজেন্সি কি করছে,
ঘটনাচক্রে একটা ব্যতিক্রম আমি বলে দিই, সেটা হচ্ছে এই চাকরি দুর্নীতি নিয়ে আপনাদের একজন নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি আইনি লড়াইও লড়েছেন, তিনি প্রথমবার সম্ভবত অন্তত আইনি লড়াই লড়েছেন বলেই তিনি বললেন যে এক্ষেত্রে সিবিআই এর কোনো দোষ নেই, সিবিআই তার যতটুকু সম্ভব চেষ্টা করে গেছে। কিন্তু তার বক্তব্য হচ্ছে যখনই এই হিন্দুদের উদ্বাস্ত হতে হচ্ছে, এখানে এই সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিভিন্ন জায়গা থেকে উস্কানিমূলক মন্তব্য করছেন, এই সময় রমজান মাস চলে, এই সময় ওরা দাঙ্গা করে না, ওই সময় তো অন্য পক্ষ করে, বারবার উস্কানিমূলক মন্তব্য বারবার করা হচ্ছে, সেই সংক্রান্ত বিষয়ে আপনাদের একটা কোনো শব্দ কেন থাকে না? সৈকত। শুভ সন্ধ্যা। সঞ্চালকাকে ধন্যবাদ। আপনি শুরুর সময় বললেন যা বইয়ের পাতায় পড়েছেন বা ছোটবেলায় গল্প কথা শুনেছেন তা আপনার সাংবাদিকতার জীবনে এই প্রথম দেখতে পাচ্ছেন। আপনার একটা বড় অংশ বেড়ে ওঠা যে সময়কালে, সেই সময় 34 বছরের বামফ্রন্ট সরকার, মুখ্যমন্ত্রীর নাম জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য। এমনই এক ভদ্রেশ্বরের তেলেনিপাড়ার গণ্ডগোল, যখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য একসঙ্গে গিয়ে হুগলির এসপিকে অর্ডার দিয়েছিলেন জাত দেখে নয়, ধর্ম দেখে নয়, বর্ণ দেখে নয়, স্যুট অ্যান্ড সাইট অর্ডার। এ রাজ্যে দুর্ভাগ্য হলো সত্যি 11 সালে পট পরিবর্তনের পর একথা একটু ভুল হলো। প্রণব মুখোপাধ্যায়ের স্নেহধন্যা মমতা বন্দ্যোপাধ্যায় নন। 98 সালে আরএসএস বিজেপি স্নেহধন্যাও মমতা বন্দ্যোপাধ্যায়। আরএসএস বিজেপির টাকায় তৈরি হওয়া তৃণমূল কংগ্রেস 11 সালে আমাদেরকে হারিয়েছে। আজকে আমরা শূন্য হয়ে গেছি। যতবার আপনারা শূন্য বলেন ততবার মুর্শিদাবাদ জঙ্গিপুরে হিন্দু মুসলিম পরিবারগুলোর হাহাকারের কান্নার আওয়াজ শুনি। দূরত্ব কোথায়? কোথায় আমরা রয়েছি? আমরা রয়েছি বলেই মীনাক্ষী মুখার্জি, মোহাম্মদ সেলিমরা মুর্শিদাবাদ জঙ্গিপুরের মাটিতে ইজাজ আহমেদের বাড়িতেও যেতে পারে, চন্দন দাসের বাড়িতেও যেতে পারে। আমরা এখনও পশ্চিমবাংলার রাজনীতিতে অবস্থান নিতে পারি বলেই আমরা বলেছি ইজাজ আহমেদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেব, চন্দন দাসের বাড়ির ছেলে মেয়েদের শিক্ষার দায়ভার আমরা বহন করব। হ্যাঁ, এই কথা ঠিক। তাদের একটা নির্দিষ্ট ধর্মীয় পরিচয় রয়েছে, চন্দন দাসেরও রয়েছে, ইজাজ আহমেদেরও রয়েছে। চন্দন দাস হিন্দু, কালবুর্গিও তো হিন্দু ছিলেন, দাভোলকরও হিন্দু ছিলেন, গৌরী লঙ্কেশও হিন্দু ছিলেন। এই যে আসানসোলে ইমাম রাশিদি তার পুত্র সারা সন্তানের ওপর দাঁড়িয়ে যখন বলেছিলেন আমি চাই না আমার ছেলের মৃত্যুর বদলে আর একটা মৃত্যু হোক। আপনার আজকে সাবজেক্ট কি? আপনার সাবজেক্ট এখানে আগামী দিনে হিন্দুদের কি ভবিতব্য নাকি রাজনৈতিক ষড়যন্ত্র? আপনি বলুন তো, এটা রাজনৈতিক ষড়যন্ত্র নয়? 26,000 চাকরি বাতিল, বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার আগে যে একটা নির্দিষ্ট ধর্ম রাস্তায় নেমে গেলে সামলাতে পারবেন তো। তারপর প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। প্ল্যান এ কি হলো? নেতাজি ইন্ডোরের মিটিং। প্ল্যান বি কি হলো? ডিআই অফিসে শিক্ষকদের লাঠিপেটা করা। প্ল্যান সি, সিদ্দিকুল্লাহ মিটিং করলেন, একটা হিন্দু পতাকা, ধর্মীয় পতাকা খুলে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী সিদ্দিকুল্লাহকে ফোন করে বললেন খুব ভালো জমায়েত হয়েছে, তোমরা এবার একটু জায়গাটা ফাঁকা করে দাও। আসলে সিদ্দিকুল্লাহরা যে রাস্তা দেখিয়েছেন, শুভেন্দু অধিকারী অবশ্য অনেক সময় সিদ্দিকুল্লাহকে স্বাধীনতা সংগ্রামী বলেছেন, কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি সিদ্দিকুল্লাহরা ধুলিয়ানের তৃণমূলের চেয়ারম্যানরা যে এলানে জঙ্গের কথা বলেছে, একথা অস্বীকার করার জায়গা নেই যে মুর্শিদাবাদে মুসলিম মৌলবাদের হাতে আক্রান্ত হয়েছে হিন্দুরা। ঠিক যেমন আমরা বামপন্থীরা গুজরাট দাঙ্গায় বলি না হিন্দুদের হাতে আক্রান্ত হয়েছে সংখ্যালঘুরা, ঠিক তেমনই আমরা এখানে বলবো না মুর্শিদাবাদে যে মুসলিমদের হাতে আক্রান্ত হয়েছে হিন্দুরা। আমরা বলছি মানুষ আক্রান্ত। মুর্শিদাবাদ মালদা জুড়ে যা হয়েছে, বিএসএফকে অভিযুক্ত করছেন যে সেনাবাহিনী নিশ্চিন্তে আমাদের থাকতে দেয়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে পারছেন না, উত্তর দিতে চাইছেন না যে বিএসএফ এর গায়ে দোষ চাপিয়ে নিজের পুলিশি ব্যর্থতাকে আড়াল করতে চাইছেন। কেন তৃণমূলের নেতারা অ্যারেস্ট হবে না? কেন বিজেপি আরএসএস যদি দাঙ্গা ছড়ায় তার বিরুদ্ধে এফআইআর হবে না? কেন সুমোটো মামলা হয়নি? আজকে এতগুলো তদন্ত কমিশন কোথায় রিপোর্ট হয়েছে? আচ্ছা আপনি বলুন তো, ওয়াকফের বিরুদ্ধে পার্লামেন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখে সেলোটেপ লাগিয়ে রাখবে আর এখানে দাঁড়িয়ে সংখ্যালঘুদের ভোট ব্যাংক বানাবো? গোটা দেশে বিজেপির এতগুলো রাজ্য রয়েছে, ওয়াকফ বিরোধী আন্দোলন হচ্ছে, কোথাও দাঙ্গা হয় না, এই রাজ্যে হয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ষড়যন্ত্র। 26,000 চাকরি বাতিল, দুর্নীতি থেকে নজর ঘোরাতে আজকে মুর্শিদাবাদ মালদায় দাঙ্গার আগুন লাগানো হয়েছে। হ্যাঁ, কথা ঠিক। দুর্ভাগ্যের হলো সত্যি, যখন 92 সালে বাবরির পর এই রাজ্যে মুখ্যমন্ত্রী জ্যোতি বোস, তখন বিরোধী দলের নেতার নাম ছিল এবি গনি খান চৌধুরী, অজিত পাজা। আর এই রাজ্যে দুর্ভাগ্যের হলেও সত্যি একজন বিরোধী দলনেতা আছে যার নাম শুভেন্দু অধিকারী। তিনিও আজকে একটা নির্দিষ্ট ধর্মের সম্প্রদায়ের কথা বলছেন। শুধু হিন্দুরা আক্রান্ত হয়, শুধু মুসলমানরা আক্রান্ত হয়, দাঙ্গাবাজদের কোনো বর্ণ হয় না, ধর্ম হয় না। যারা স্টাইল বাজার লুট করে, যারা আপনার আমার বাড়ির সম্পত্তি লুট করে, আমার স্থির বিশ্বাস এই রাজ্যের একটা বড় অংশের সংখ্যালঘু মানুষ তারাও এর বিরুদ্ধে রয়েছে। অস্ত্রের সঙ্গে আপোষ যে করে, দাঙ্গাবাজদের সঙ্গে আপোষ যারা করে, তারা আসলে নিজেদের ভোট ব্যাংকের তপ্ত রুটিতে নিজেদের দুর্নীতির চুরি লুটকে আড়াল করবার চেষ্টা করে। আগামী দিনে ঐক্যের বার্তায় রিপাবলিক বাংলা দিক, আগামী দিনে বাংলা সৌভাতৃত্বের বার্তা দিক। ঠিক যেমন আশফাকুল্লাহ ভগৎ সিংরা হাতে হাত মিলে লড়াই করেছে, 95,000 দিল্লির ইন্ডিয়া গেটে 65,000
হাজার মুসলিম স্বাধীনতা সংগ্রামীর নাম আছে, ঠিক তেমনই এই রাজ্যে ইমাম রশিদি হোক, ঠিকই তেমনই এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে চন্দন দাসের পরিবার ও নিরাপত্তা সুনিশ্চিত করুক সরকার, যাতে তারা ওয়াকফ বিরোধী হয়েও ওয়াকফ বিরোধী আন্দোলনের হাতে খুন হয়ে যাচ্ছে। এই চিত্র বাংলার লজ্জা। এই বাংলাকে হেড করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত করে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর সম্পূর্ণভাবে দোষী অপরাধীদের চিহ্নিত করে জেলের ভেতরে ঢোকাক। দাঙ্গাবাজদের কোনো ধর্ম হয় না সৈকত, কিন্তু মৃত মানুষের ধর্ম হয়, তাই তো? না, আমরা তো একবারও বলি। দাঙ্গায় নিহত মানুষের ধর্ম হয়, তাই তো? আমরা একবারও বলি। মুর্শিদাবাদ জেলা বামফ্রন্টের তরফ থেকে প্রথম 2 ঘন্টা আগে পেশ করা যে বিবৃতি, যেটা পোস্ট করা হয়েছিল, সেইখানে ইজাজ শেখের নাম ছিল, কিন্তু বাকি দুজন একই পরিবারের, তাদের নাম ছিল না। পরে সেটাকে এডিট করা হয় এবং জানানো হয়, যখন জিজ্ঞাসা করা হয় অফিসিয়ালি তারা জানান যে পুলিশের কাছ থেকে নাকি কনফার্মেশন পায়নি বলে তারা আপডেট করতে পারেনি, পরবর্তীকালে করেছে। এবং তারপরও যাদের কাছে রয়েছে সেই প্রেস বিবৃতি, আপনারা গিয়ে দেখে নেবেন, সেখানে লেখা রয়েছে মারা যায়, অর্থাৎ খুন করা, নিহত নয়। ইজাজ শেখের ক্ষেত্রে নাম বড় করে দেখাতে পারে, কিন্তু হরগোবিন্দ দাস আর তার ছেলে চন্দন দাসের ক্ষেত্রে নাম প্রকাশ করতে মুর্শিদাবাদ জেলা বামফ্রন্টের সময় লেগে গিয়েছিল 2 ঘন্টারও বেশি। আমরা মানিকচকে গতকাল সম্প্রীতি মিছিল করেছি, কারণে মোথাবাড়িতে সম্প্রীতি মিছিল করেছি। আমি আসছি, আপনারা চাইলে আপনারা সম্প্রীতি মিছিল করে যান, বিরোধী তৃণমূল আপনারা সম্প্রীতি মিছিল করে যান, আপনারা সম্প্রীতি মিছিল করে যান, আপনারা সম্প্রীতির বার্তা দিয়ে যান। আমার মনে হয় বাংলার মানুষও বুঝতে পারছে আপনারা কি সম্প্রীতির পক্ষে নয়? না, আপনারা কি দাঙ্গার পক্ষে? এইটা সম্প্রীতি, এটাই সম্প্রীতি, বাংলার সম্প্রীতি, যেখানে দাঙ্গা বাংলার সম্প্রীতি হচ্ছে বাংলার হিন্দু পরিবারকে, হাজারবার শূন্য হতে পারি, বাংলার সম্প্রীতি হচ্ছে বাংলার হিন্দু পরিবারকে বাড়িঘর ছেড়ে, দোকান পুড়িয়ে, পেটে লাথি মেরে, তাদের সম্পত্তি দোকান পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে ভিন রাজ্যে ঝাড়খণ্ডে গিয়ে আশ্রয় দিতে হচ্ছে, এইটা সম্প্রীতি। আমি আজ পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট পেলাম না যেখানে বামেদের তরফ থেকে চিঠি লেখা হচ্ছে অফিসিয়ালি আমরা চাই এখানে রাষ্ট্রপতি শাসন জারি হোক, বা কংগ্রেসের তরফ থেকে অফিসিয়ালি তারা প্রশ্ন তোলেন, মানে যেরকম আমরা সাংবাদিকরাও প্রশ্ন করি, তারাও রাজনৈতিক দল হিসেবে প্রশ্ন তোলেন। কিন্তু কিছুক্ষণ আগে জ্যোতি বসুর কথা বললেন, আমার কাছে সেই ডকুমেন্ট রয়েছে। আপনারাও জানেন জ্যোতি বসু কিন্তু সেই সময়তে কেন্দ্রের সাহায্য চেয়েছিল এবং কেন্দ্র সরকারও বলেছিল সব রকম সাহায্য করার জন্য প্রস্তুত, দাঙ্গা নিয়ন্ত্রণ করার জন্য। মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মাননীয় রাজ্যপালকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্য পুলিশের ডিজির কাছে চিঠি লিখে যে ঘটনা চলছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। আপনি চিঠির কপি চাইলে আপনারা দেব। সুমন রায়চৌধুরীকে ব্যক্তিগতভাবে থ্যাংক ইউ সো মাচ। তিনি বললেন, তিনি স্বীকার করলেন তার চিঠি চাপাটির ক্ষেত্রে কোথাও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নেই, রয়েছে রাজ্য পুলিশের ডিজি, রয়েছে মুখ্যমন্ত্রী, আর রাজ্যপালকে নামকাওয়াস্তে চিঠি দিয়ে রেখেছেন। কিন্তু যেখানে চিঠি দেওয়ার দরকার ছিল, আপনাদের জোট সমীকরণ ক্লিয়ার, আপনাদের জোট রাজনীতির একেবারে বাইরে থেকে যিনি পরিস্থিতি দেখছেন, অনেক লেখা লিখেছেন, বিভিন্ন সময়তে কথাও শুনেছি। বিনায়কদা, এই সিচুয়েশনকে সত্যি কি মনে হচ্ছে? নিজ ভূমে উদ্বাস্তু হিন্দু, এটা কি ভবিতব্য, আমাদের কপালের দোষ? একজন বলছিলেন, আমি শুনতে পাচ্ছিলাম, তিনি ঘটনাচক্রে তৃণমূল কংগ্রেসের সমর্থক, আমার সম্ভবত মনে হয়েছে কর্মীও। জীবন ঘোষ বলছেন, আমাদের কাছে সেই বাইটও আছে, যে ওনার বাড়ির ওই জমির একটা অংশ উনি তৃণমূল পার্টি অফিসকে দিয়েছিলেন, ভাড়া পর্যন্ত নেননি। উনি চেয়েছিলেন যে তৃণমূলের ছেলেরা এখানে পার্টি অফিস করুক। সে সময়তে বিতৃষ্ণা ছিল বামেদের প্রতি, তারা চেয়েছিল তৃণমূল এখানে থাকুক। এখন তিনি বলছেন যে হিন্দু হওয়াটা আমার কাছে গুনাহ মনে হচ্ছে। ববি হাকিম তো বলেছিলেন, আমার কাছে গুনাহ মনে হচ্ছে। যারা মূলত আজকে ঘর ছাড়ারা, যারা মূলত আজকে উদ্বাস্তুরা, তারা বেসিক্যালি কিন্তু তৃণমূল কংগ্রেসেরই ভোটার, দুর্ভাগ্যজনকভাবে। আমি আসবো বিনায়কদার কাছে। রাজনীতি আসলে কোনো কাজে আসছে না। কে কোন রাজনৈতিক দল করছেন, কে বামফ্রন্ট করেছিলেন, কে সিপিএম করেন, কে তৃণমূল করেন, কিছু যায় আসছে না। যখন আগুন লাগছে কেউ দেখছে না কি ও বিজেপি করে, না ও তৃণমূল করে, না ও সিপিএম করে, না ও সিপিআই করে, কিছু দেখছে না কেউ। দেখছে ওর একটাই পরিচয় হিন্দু, ওর বাড়িতে দুর্গার মূর্তি আছে। তারপরও যখন দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, আপনার অবজারভেশন কি? এটা কি সত্যি আমাদের ভবিতব্য না রাজনৈতিক ষড়যন্ত্র? সুমনদার অনুষ্ঠিত কালী পুজোয় আমি গেছি। প্রথমে এখান দিয়ে একটু শুরু করি। সুমনদার যে দায়িত্বে থাকেন, আমার খুব অবাক লাগলো প্রথমে একটা কথায়, কালী পুজোর একটি মন্ত্র আছে, স্ত্রিয়া সকলা সমস্তা জগৎসু। প্রত্যেকটি নারীর মধ্যে কালী বা দুর্গা আছেন এবং প্রতিটি নারী কালী বা দুর্গার অংশ। এটা আমাদের শাস্ত্রের একটি মন্ত্র। অতএব কাউকে
আমার মাকে, আপনার মাকে, আমার মেয়েকে, আপনার মেয়েকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বা রাস্তার হরিদাসীকে বা যে ক্যাম্পে মুড়ি খাচ্ছে বনবাসী মণ্ডলকে কেউ যদি দুর্গা বলে, এটা কোনোভাবে অন্যায় হতে পারে না। এটা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। সেই জন্য বলেছিল, কি জন্য বলেছিল আমি তাতে যাবই না। আজকে যদি বাঙালির একটা বিরাট অংশকে নিয়ে একটা যদি বই লিখতে হয়, এটা একটা ঐতিহাসিক সত্য যে বাঙালি হিন্দু জনগোষ্ঠীর ওপর অত্যাচার নেমে এসছে। তার মানে এই নয় যে সেই অত্যাচার মুসলমান বা খ্রিস্টান বা অন্য জনগোষ্ঠীর লোকেরা প্রত্যেকে করেছেন, কিন্তু হিন্দু জনগোষ্ঠী যেটা, তারা অত্যাচারের সম্মুখীন, তাদের পালাতে হয়েছে। সেটা বরিশাল থেকে হোক, নোয়াখালী থেকে হোক, ঢাকা থেকে হোক, পাবনা থেকে হোক। আজকে আমরা মুর্শিদাবাদ থেকে মালদায় দেখে খুব এই হচ্ছে, কিন্তু ঐতিহাসিকভাবে তাদের, আমাদের উদ্বাস্তু কলোনিগুলোই সেই ইতিহাসের। এবার আমার কথাটা হচ্ছে, এখানে হিন্দু মুসলিম সম্প্রীতি রাজনীতি, বিজেপি কংগ্রেস, কার সাথে কার জোট, তৃণমূলের সঙ্গে, তৃণমূলের যে সরকারের বিরুদ্ধে আমি, সেই সরকার আসতে পারতো কি 2011 সালে যদি তার সঙ্গে কংগ্রেসের জোট না থাকতো? আবার এটাও ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, দুটোই ঠিক। আবার এখানেও এই যে লেসারিভিল তত্ত্বে বামপন্থীরাও অনেকে আগের ভোটেই বলেছেন যে মমতা ইজ বেটার দেন বিজেপি। ঠিক। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রধান মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, তাহলে তার জন্য যদি বিরোধীদের দায় থাকে, তাহলে সেই দায় সব, কার নিন্দা করো তুমি, মাথা করো নত, এ আমার, এ তোমার পাপ, সেই দায় সবাইকে নিতে হবে। আজকে কি সেটা বিচার করার বিষয়? আজকে যেটা আমরা ভাবতে পারছি, আমরা যখন বহিরাগত তত্ত্ব দিচ্ছি, আপনারা বারবার দেখিয়েছেন, অন্য চ্যানেলেও আমি দেখেছি, ভাঙা হচ্ছে মনসার বেদি, ভাঙা হচ্ছে শীতলার থান। একটু ভেবে দেখবেন, মনসা বা শীতলা মন্দির কোনো অবাঙালির পক্ষে চেনা সম্ভব নয়। ঠিক। কৃষ্ণ মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির চেনা সম্ভব। মনসা বা শীতলার থান যেরকম যাদের একটু গ্রাম বাংলার অভিজ্ঞতা আছে, ওলা বিবিতলা, দক্ষিণ রায়, বনবিবি, এই যে জায়গাগুলো, এটা যদি স্থানীয় কেউ যুক্ত না থাকে বা দেখিয়ে না দেয়, ওটাকে সে চিহ্নিতই করতে পারবে না। ঠিক যেমন পাকিস্তান আমলে বা তারপরেও রাজাকাররা চিনিয়ে দিত যে এই বাড়িটা, পাকিস্তানের খান সেনা চিনত না যে কোন বাড়িতে হিন্দু আছে। এখানেও কিন্তু, এবং ব্যবহার করা হচ্ছে একটা 10 থেকে 16 বছরের বাচ্চাদের। কারা করছে? এর পেছনে ধর্মান্ধ কথাটা আসছে, এর পেছনে অবশ্যই একটা বিরাট অ্যাঙ্গেল আছে, তারা লোভান্ধ। তার কারণ, যে মুহূর্তে এই মানুষগুলো যদি ক্যাম্প থেকে ফিরেও আসে, তারা কোনো দিন ওখানে স্বস্তিতে থাকতে পারবে কি? তাদের একদম কাজ হবে যে যেটুকু টাকা পাই সেটা নিয়ে একটু নিরাপদ একটা জায়গায় চলে যাব, এটা জলের দরে বিক্রি করে দিই। এটা পূর্ব বাংলাতেও হয়েছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, এখানেও হচ্ছে। আমি এই কথাটার মধ্যে, আমি যদি এটাকে, আমার কথাটা হচ্ছে সবটাই রাজনীতি, সবটাই ষড়যন্ত্র, সবটাই দলীয় ষড়যন্ত্র হতে পারে না। আজকে হোয়াটসঅ্যাপ মোবাইলের যুগে 5টা ছেলেকে, এই 50টা লোককে ডেকে এনে কেউ যদি, কোনো নেতা যদি বলতে থাকে, সেটা কেউ ভিডিও করে নেবে। আজকে যেমন কোনো শুভেন্দু অধিকারীর 10 বছর আগে বলা কথা দেখাচ্ছে, বা দিলীপ ঘোষের দেখাচ্ছে, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখাচ্ছে, বা কেউ সেলিম সাহেবের দেখাচ্ছে, সেরকম ভিডিও করে নেবে। এটা একটা কোথাও উন্মত্ত জনরোষ, এবং এই উন্মত্ত জনরোষকে বলা হচ্ছে তুই যা লুট কর, যা পাবি তোর। আমার কথাটা হচ্ছে, এখানে পুলিশ কোথায়, এখানে প্রশাসন কোথায়? এই জায়গাটা, এই পাপটা আজকে যদি আমরা সবাই মিলে না ইতে করি, ঠিক, এটার থেকে কিন্তু কোনো মুক্তি নেই। আমি শেষ হয়ে গেছে, আমি আরেকটা পয়েন্ট আমি বলবো, আমি একটা পয়েন্ট এইতে বলবো, এটা অবশ্যই ইতিহাস কিন্তু কাউকে রেয়াত করে না। তাহলে এই দায়িত্ব অবশ্যই 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 রাজ্য পুলিশ প্রশাসনকে নিতে হবে। এবং তার পাশে একটা কথা বলি, আমি শেষ করব, সেটা হচ্ছে, কোনো স্কুলে যদি ভূগোলে সবাই ফেল করে, ভূগোলের মাস্টারমশাইয়ের দায়িত্ব তো অবশ্যই, কিন্তু হেডমাস্টার মশাইয়েরও দায়িত্ব কিছু কম নেই। ভূগোলে সবাই ফেল করেছে, অতএব ভূগোলের মাস্টারমশাইয়ের সব এইতে না, আপনি হেডমাস্টার মশাই, ভূগোলে সবাই কেন ফেল করেছে, এটার দায়িত্বও কিন্তু তাকেই নিতে হবে। এই মানুষগুলো যাতে আবার তাদের জায়গায় সেইভাবে পুনঃপ্রতিষ্ঠিত হতে পারেন, যেভাবে ওই গুজরাট দাঙ্গার পর যে কুতুবুদ্দিন এখানে চলে এসেছিলেন, তিনি আজ আবার গুজরাটে প্রতিষ্ঠিত, তিনি গুজরাটে থাকেন। এই মানুষগুলোও যেন সেইভাবে তাদের জায়গায় থাকতে পারেন। তাদের কি ধর্ম সেটা বিবেচ্য নয়, তারা ভারতের নাগরিক, তারা মানুষ। তাদের দিকে পার্টি রাজনীতি থেকে মুক্ত হয়ে আমরা সবাই এই দিকে একটু পা বাড়াই। খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী, কারণ আমি বারবারই আমরা এটাই একই জিনিস বলতে চেয়েছি যে আগুন যখন ছড়াচ্ছে, যখন সর্বগ্রাসী সেই আগুন একবার এই ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প মাঝে মাঝে মনে পড়ে আমার, যে যখন আর নিয়ন্ত্রণ করা যায় না সেই ভয়ঙ্কর দৈত্যকে, তখন কিন্তু সেটা তা আর দেখে না যে কে আমার মালিক, কে আমার স্রষ্টা, সে তখন সবকিছু গিলে খেয়ে নেয়। আমি সরাসরি মণিশঙ্কর বাবুর কাছেই আসবো। মণিশঙ্কর বাবু, একটা বিষয় তো ক্লিয়ার অন্তত এই আলোচনা থেকে, রাজনৈতিক জায়গা থেকে দাঁড়িয়ে
একটা অন্য রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দলের ক্ষেত্রে তাদের নিজস্ব ন্যারেটিভ রয়েছে, রাজনৈতিক ময়দানে একে অপরকে কিস্তিমাত দেওয়ার তাগিদ রয়েছে, প্রত্যেকে সমস্ত জায়গা থেকে রাজনৈতিক অ্যাডভান্টেজ নিতে কেউ ছাড়েন না। কিন্তু একটা জায়গায় কিন্তু এই 5 জন মানুষ একটা পয়েন্টে স্থির রয়েছেন, অনড় রয়েছেন, এটা পুলিশ প্রশাসনের ব্যর্থতা, চূড়ান্ত ব্যর্থতা। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন নিয়ে একটা শব্দ খরচ করলেন না। তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিমদের ডেকে বললেন যে তাদের লড়াই, তাদের কষ্ট, তাদের দুঃখের পাশে তিনি রয়েছেন। কিন্তু এখন মানুষের দুঃখের পাশে থাকার সময় নেই, এখন পরিস্থিতি শান্ত করার দরকার, যাতে কারোর বাড়িঘর না পড়ে, দোকান না পড়ে, পেটে লাথি না পড়ে। এই পুলিশ প্রশাসনের ব্যর্থতাটাকে আপনারা কিভাবে ঢাকার চেষ্টা করে যাচ্ছেন লাগাতার নিরন্তর প্রয়াসে, এইটা যদি একটুখানি আমাদের কাছে ক্লিয়ারলি বলেন। এবং তার সঙ্গে যেটা আমাদের আজকের টপিক, সত্যি আপনাদের কি মনে হচ্ছে এটা কি ভবিতব্য ছিল, কপালের দোষ, কপালের ফের, যেরকম একটা ঘটনা ঘটে গেল কিছু করার নেই, ব্যাড লাক, নাকি মনে হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্র? মণিশঙ্কর চট্টোপাধ্যায় শেষ বক্তব্য বললেন শশাঙ্ক দিয়ে, আমি ঠিক একদম সঠিক কথাই বলেছেন। আবার এটাও সঠিক কথা যে ভারতবর্ষে একটা ধর্মনিরপেক্ষ দেশ, বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। কোন যুগ আগে রবীন্দ্রনাথ ঠাকুর সেটাও ভেবেছিলেন একটা ভারসাম্য বজায় রাখার জন্য বিভিন্ন ধর্মকে, যে ধর্মের নামে মোহজারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। এই কথাটা তখন তো এরকম পরিস্থিতি হয়নি, কিন্তু তবুও তিনি লিখেছিলেন যে এই পরিস্থিতি বা এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকে যদি মানুষের মধ্যে সেই সহিষ্ণুতা যদি নষ্ট হয়ে যায়, যদি সেই কী বলবো সহনশীলতা নষ্ট হয়ে যায়, তাহলে এই ঘটনাগুলো ঘটতে পারে। আমি বলছি, আপনি যেটা বললেন যে 5 জন একসঙ্গে একমত হয়েছেন যে সত্যি সত্যি কোনো জায়গায় একটা প্রশাসনের দিক দিয়ে বলুন, পুলিশের দিক দিয়ে বলুন, একটা অবনমন বা অবনমতা ঘটেছে, সেটাকে তো সবাই মানছে। আপনি এখান থেকে কি বলবেন? আমি বলছি যে ভারতবর্ষ একটা দেশ এবং সেই দেশের একটি রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। একটা সারা দেশে যদি অস্থিরতা তৈরি হয় তাহলে প্রত্যেকটি রাজ্যে কিন্তু তার সেই আঁচটা কিন্তু লাগবেই। তাহলে আপনাকে না, এই তো যেমন আপনি বললেন যে এই দাঙ্গা দেখছেন, গুজরাট দাঙ্গা আমরা দেখেছি, আজকের দিনে আপনি দেখছেন 92 সাল ছিল, এটা 2025 সাল। আমার আপনাকে মাঝখানে ইন্টারফেয়ার করে বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু আপনি বলেন যে আমি ইন্টারফেয়ার করবেন সেটা ধরে নিয়ে আমি বলেছি, মানে না করলে সেটা আমি অবাক হব। না বলুন। আমি বলছি সেটা তো একদম নর্মাল প্রসেসের মধ্যেই বলে। আমি বলছি যে দেখুন, এই যে ধর্ম নিয়ে বলছেন যে আমরা বলি না, ন্যারেটিভ তৈরি করি না, এই বিনায়কবাবু যে কিছুগুলো কথাগুলো যেগুলো বলছেন যে আমরা কেউই কিন্তু, যে 5 জনকে বলছেন, কেউই কিন্তু মানুষ বিপন্ন এই কথাটা বলতে ভুলে যাচ্ছি। ভারতবর্ষটাকে একটা কর্পোরেট সংস্থা বানানো। আমি আপনাকে তো বলছি না, আমি প্রত্যেকটা চ্যানেলের কথাই বলছি যে প্রত্যেকটা চ্যানেলের সঙ্গে নিজস্ব একটা থাকে। শুনুন, আপনারা যেরকম প্রত্যেক চ্যানেলে যান সন্ধ্যাবেলা টক শো করার জন্য, সেরকম নয় করে আমারও অনেকগুলো বছর হলো, আমি এর আগে অনেক চ্যানেল চাকরি করে এসেছি, কাজ করে এসেছি, খবর কাগজও করে এসেছি। কোনো জায়গাতেই আমি দেখিনি যে এই ধরনের ঘটনা ঘটলে সেগুলো দেখানো হয়, সেখানে রিপোর্টার পাঠানো হয় বা তার প্রতিবেদন দেখানো হয়, রিপাবলিক বাংলায় দেখানো হয়। সেই জন্য আমরাও এখানে কাজ করতে পারছি, আমরাও সাংবাদিকতা পড়তে পারছি, কারণ ওই যে আপনি বললেন মানুষের কথাগুলো দেখানো যায় বলে, পুরোপুরি আমি মেনে নেব, মানুষের কথা দেখানো যায় বলে। আর বাকি যদি বলেন যে সময় কম বেশি, তাহলে বলি যে আমার প্যানেলের ক্ষেত্রে বলে রাখি অনেক ক্ষেত্রেই একজন বিজেপির প্রতিনিধি থাকেন, বাকি সেক্ষেত্রে কখনো কংগ্রেস থাকে, কখনো বামেরা থাকেন, কখনো অর্থাৎ তারা জোটে মিলে অনেকক্ষণ সময় কথা বলেন, তাদের সঙ্গে আপনার কথা বলছি না, আমি একটা মিডিয়া ন্যারেটিভ বলছি, আমি মিডিয়া ন্যারেটিভ বলছি। আপনি দেখবেন আপনার মতামতটা আমি মেনেই নেব, এটাও ভাবনা চিন্তা করার মতো নেই। আমি যেটা বলতে চাইছি যে এই ভারতবর্ষটাকে, যে আপনি বলছিলেন না যে ভারতবর্ষ যদি একটা জায়গায় অস্থিরতা সৃষ্টি হয় তার আঁচটা প্রত্যেকটা রাজ্যে পড়ে, কেন বলছেন ভারতে কি হয়েছে? আমি বলছি এটা কর্পোরেট একটা মানে রাজনীতির দিকে, কর্পোরেটের দিকে, মানে কর্পোরেট পুরো দেশটাকে চালনা করবে, এই জায়গাটা আমরা একটা দেখতে পাচ্ছি। আপনি 26,000-এর কথা বলছেন, চাকরি গেল। আপনি বলুন তো কর্পোরেট সেক্টরে কত লাখ ছেলে মেয়ে চাকরি করে, 1 মান্থের নোটিশ দিয়ে তাদের চাকরি চলে যায়, তারাও ইএমআই দিয়ে বাড়ি কেনে, তাদেরও পরিবার আছে। সেগুলো নিয়ে যারা কর্পোরেট সেক্টরের এন্টিটি দিতে চাইছে, তাদের হাতে দেশটাকে ছেড়ে দিতে চাইছে, তাহলে তাদের পুরো দেশটা ভবিষ্যতে তো এরকম জায়গায় যাবে, সেই কথাটা তো আপনাকে ভাবতে হবে। আপনি পশ্চিমবঙ্গে এলেই তো বলছি তো, বাংলাদেশ নিয়ে আলোচনা করলেন, জো বাইডেন যখনই যাবে আর যখনই ট্রাম্প চলে আসবে, পুরো বাংলাদেশ
বাংলাদেশটাকে ভারত ক্যাপচার করে আমেরিকা যাবে। থেকে পশ্চিমবঙ্গে তারপরে যখন আসুন। ট্রাম্প চলে এলো তখন তার ছোট কর্পোরেটের পার্টনার হয়ে গেল আমেরিকা, পায়ে শিকল বেঁধে সেখান থেকে ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছে। তাহলে এই ন্যারেটিভগুলো বাংলাদেশ নিয়ে আপনারা তো দিনের পর দিন হিন্দু মুসলিম করে দেখেছেন। জো বাইডেন তো চলে গেছে, ট্রাম্প তো এসেছে, Thank you so তারপরে আপনার much. কি হয়েছে? আপনার বক্তব্যের সময় শেষ। ফলে আপনি না সাবজেক্টটা আমি বলছি মুর্শিদাবাদ নিয়ে যেটা হয়েছে সেটা মানুষ কনফিউজড হয়ে গেছে যে আজকে যখন আপনারা দেখালেন যে ওয়াকফ আইন নিয়ে যখন প্রধান বিচারপতি দেশের বললেন যে একটা সাবজুডিস ম্যাটার নিয়ে কেন গন্ডগোল হচ্ছে, প্রত্যেকটা চ্যানেল ইনক্লুডিং রিপাবলিক বাংলা আপনারা দেখালেন যে দেশের প্রধান বিচারপতি Thank you so much. বিস্ময় প্রকাশ করছে যে সত্যি সত্যি একটা সাবজুডিস ম্যাটার নিয়ে কেন অশান্তি হচ্ছে। আজকে যখন প্রধান বিচারপতি বলছেন আচ্ছা বলুন তো যদি একটা পার্সোনাল আপনি কি স্টুডিও থেকে বেরিয়ে এখানে জগন্নাথ বাবু বা সজল ঘোষের বাড়িতে গিয়ে হামলা চালাবেন, ভাঙচুর না কে করবেন তার চালিয়েছে? জন্য? কে চালিয়েছে ওখানে? আমরা তো বিজেপি চালিয়েছে। আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই যে বিজেপি রামনবমীতে অশান্তি হলো না বলে এতটা Thank you so much. সময় শেষ। সময় শেষ। একটু দাঁড়ান দাদা। Just 10 সেকেন্ড করে নেব। আরে ভাই আমি আপনার ক্লোজ করব ডিবেট। আরে আপনার চ্যানেল আপনি বলুন না দয়া করে। কথা শেষ করব। আমাদের আমি 18 নম্বরে যাও। 10 সেকেন্ড। সজল ঘোষ 10 সেকেন্ড। প্রত্যেকের কাছে আমি আসবো। দুটো 10 প্রশ্ন সেকেন্ড। করে 10 যেতে সেকেন্ড চাই। just। একজন বলেছে এফআইআর কেন হবে না, এই প্রশ্ন আমার ছিল। 21শে জুলাইয়ের পর কেন এফআইআর হয়নি, বিধানসভা ভাঙার পর কেন এফআইআর হয়নি, 26 দিন রাস্তায় বসে থাকার পর কেন এফআইআর হয়নি। বলেছেন দাঙ্গাবাজদের ধর্ম হয় না। দাঙ্গাবাজদের যদি ধর্ম না হয়, আফজল গুরু হাম শর্মিন্দা হয় তোমারে কাতিল জিন্দা হয় যারা বলেছিল তারা বলছে ধর্ম হয় না। বুড়ানবাণীর মিছিলে যারা হেঁটেছিল মৃতদেহ নিয়ে তারা বলছে দাঙ্গাবাজদের ধর্ম হয় না। আরেকটা কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেছেন মনিরুল দাস শুনতে, মণিশঙ্কর দা শুনতে খুব ভালো লেগেছে, ধর্মের মোহ যারে এসে ধরে সেজন শুধু মারে আর মরে। এই জন্যই তো বলেছিলেন, এই জন্য এই মুসলিমদের সাম্প্রদায়িক মুসলিমদের মৌলবাদী মুসলিমদের উদ্দেশ্যেই তিনি বলেছিলেন। বলে মৌলবাদ খুব খারাপ, খুবই খারাপ। আপনি মৌলবাদ ভাববেন হিন্দু মৌলবাদ, আপনার চোখে স্বামীজির ছবিটা আসবে। খুব ওয়াস্ট লোক যদি হয় তাহলে বড়জোর যোগীর ছবি আসবে। আপনি বলুন মুসলিম মৌলবাদ, দেখবেন কালো কাপড় দিয়ে মুখে আটা, 4টে লোক AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে, মাঝখানে একটা 70 বছরের বুড়ো বড় বড় মানে হিংসার কথা ছড়াচ্ছে। এই হচ্ছে মুসলিম মৌলবাদ আর হিন্দু মৌলবাদের তফাৎ। অতএব আমি বলি মৌলবাদকে যারা খারাপ বলেন তারাই আসলে খারাপ, হিন্দু মৌলবাদ কোনোদিনই খারাপ না। সৈকত গিরি, আমি বলছি বিজেপির মুখপাত্র সজলদা প্রথমে যদি এটা মনে করেন যে মৌলবাদ শব্দটা খারাপ নয়, তাহলে প্রথমেই আমি বলবো হিন্দু মৌলবাদের কথা বলি। দুধে সোনা খুঁজে পাওয়াটা সঠিক। 1 2 সজলদা একদম কারেক্টলি মুসলমান দুটো নাম বেছে নিতে হবে। একবার গ্রাহাম স্টেম বলবেন না, একবার মালেগাঁও বলবেন না, একবার গৌরী লঙ্কেশ্বর হত্যাকারীর নাম বলবেন না, একবার গডসের নাম বলবেন না। আমি 20 বছর ধরে একই কথা বলতে হয়। আর আমাদের ক্ষেত্রে রোজ নামটা পাল্টে যায়, আমাদের ক্ষেত্রে নামটা রোজ পাল্টে যায়। ভালো ডিবেট করতে পারো, আমি হেরে যেতে রাজি আজকে এই সাবজেক্টে। 34 বছরে বাম সরকারের প্রতিনিধি হয়ে আমি হেরে যেতে রাজি, কিন্তু তুমিও যে জিতছো না তার প্রমাণ আমি তোমাকে দিচ্ছি। 1 2 আমি বলছি এফআইআর কেন 21শে জুলাইয়ের সঙ্গে দাঙ্গার ঘটনার রিলেশন। আমি বলছি কেন মমতা বন্দ্যোপাধ্যায় জানা সত্ত্বেও করলে আর দাঙ্গা হতো না, সেদিন এফআইআর করলে আর দাঙ্গা হতো না। এইরকম ব্যবহার রাস্তা বন্ধ করে বসেছিল, পুলিশ দিয়ে তুলে দিলে আর দাঙ্গা হতো না। আমি বলছি 21শে জুলাইয়ের সঙ্গে মুর্শিদাবাদের ঘটনা এক মেলানো সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন দাঙ্গা হবে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অ্যারেস্ট করেননি, একটা এফআইআর করেননি। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর, শামশেরগঞ্জ, সুদি, ধুলিয়ান, বাংলাদেশ সীমান্ত এলাকা, অমিত শাহ দপ্তর কি করছে? কেন এতদিন ধুলাগড়, বসিরহাট, তেলেনীপাড়া দাঙ্গার তদন্ত এনআইএ রিপোর্ট সামনে এলো না? কেন একজন তৃণমূল দাঙ্গাবাজ নেতা গ্রেফতার হলো না? আমি একটু শেষ করি সজলদা। আমি বলছি এই যে আপনি সঞ্চালক সোনালী, আপনি বারবার বলছেন রাষ্ট্রপতি শাসন। দেখুন রাষ্ট্রপতি শাসন চাই এই দাবিতে মণিপুরে কোনো বিরোধী দল আবেদন করেনি। কেন্দ্রের সরকার মনে করেছে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। আসলে রাষ্ট্রপতি শাসন চেয়েই বিজেপিকে আসতে হবে, এটা আপনিও বিশ্বাস করেন, কারণ বিজেপি মানুষের এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাও, কঠোর কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর চাই, স্বরাষ্ট্রমন্ত্রী চাই। তখন কংগ্রেসের সরকারের সময় ছিল, এখন বিজেপি সরকারের আমলে নেই সেই ক্ষমতা, তার জন্য অমিত শাহ কিছু করতে পারছে না। শেষ করে জগন্নাথ দাস স্বরাষ্ট্র মন্ত্রকের কথা বলা হচ্ছে, আমি কিছুক্ষণ আগে বলে আমার জানা নেই এখনো পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে আদৌ বামেদের তরফ থেকে কোনো রকমের আবেদন করা হয়েছে কিনা, চিঠি লেখা হয়েছে কিনা। যদি রাষ্ট্রপতি শাসন মণিপুরের মতো এখানেও জারি করা হয়, আমি সদ্য কাশ্মীর দেখলাম, কাশ্মীর মতো পরিস্থিতি বা নিয়ন্ত্রণ করার জন্য যদি বন্দোবস্ত এ রাজ্যেও করা হয়,
তখন কি গ্যারান্টি রয়েছে এই বামেরা কংগ্রেসরাই তখন প্রতিবাদ করার জন্য রাস্তায় বসে জগন্নাথ দা শাসনের দিকে এগোচ্ছে না। আমরা বলছি এনআরসিও পারবেন না, ওয়াকফও পারবেন না, রাষ্ট্রপতি শাসনও পারবেন না। আসলে 26% শুল্ক গ্যাসের দাম বাড়াতে এই সব তৈরি করছে। প্লিজ সৈকত প্লিজ জগন্নাথ 10 সেকেন্ড আমরা আজকে আলোচনা করছি হিন্দু বাঙালির ভবিষ্যৎ নাকি এই যে পলায়ন হচ্ছে তার ষড়যন্ত্র। দেখুন ষড়যন্ত্র আসছে, আমি ষড়যন্ত্রের যে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে তার একটি সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে লোকেশন, ধুলিয়ান। এই ধুলিয়ান কোন ধুলিয়ান না, জেএমবির খাগড়াগড়ে স্লিপার সেলের হাত কাটা নাসিরুল্লাহ এবং কৌসারকে ধরার জায়গা, এই সেই ধুলিয়ান। এই ধুলিয়ান কোন ধুলিয়ান, যে ধুলিয়ানে 20 সাল থেকে লাগাতার পিএফআই এবং এসডিপিআই এর সম্মেলন হচ্ছে এবং প্রতিযোগিতা করে সেখানে কংগ্রেস এবং সিপিএম এবং সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের যারা তথাকথিত লোকাল নেতা তারা সেই সম্মেলন এবং শিবিরে হাজির হচ্ছে। এই ধুলিয়ান হচ্ছে কোন জায়গা, এই ধুলিয়ান হচ্ছে এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের একটি স্লিপার সেল এখান থেকে ধরা পড়েছে। এই ধুলিয়ান হচ্ছে কোন জায়গা, এই ধুলিয়ান হচ্ছে এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের একটি স্লিপার সেল এখান থেকে ধরা পড়েছে এবং এই ধুলিয়ান হচ্ছে ওপারে কালিয়াচক 1, 2, 3 ব্লক এফআইসিএন এর মূল জায়গা, আর এদিকে ফারাক্কা ব্রিজ এনটিপিসি, আর এদিকে শামশেরগঞ্জ ধুলিয়ান আর সুতি। এর লোন উলফ মডেল যত পশ্চিমবঙ্গে পাওয়া গেছে ইসলামিস্ট মডেলের সব হচ্ছে ধুলিয়ান নিমতিতা। পিএফআই ওপেন কল দিয়েছিল যে সিএ এর সময় প্রোটেস্ট ধুলিয়ান থেকে শুরু হবে, তারপর আপনারা জানেন শক্তিপুরে ট্রেন পোড়ানো এবং এই ধুলিয়ান। তার ফলে ধুলিয়ানে যে গোলমাল হবে, সিদ্দিকুল্লাহ যেদিন এখানে টাইট দেবো জেলাগুলোর কথা বলেছিল সেদিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন এবং জানতেন যখন কালকে যখন আমরা ডিজিপির সঙ্গে দেখা করলাম, সেখানে আরো 3-4জন সিনিয়র আইপিএস অফিসার ছিলেন। ভিকটিমরা যখন পুলিশের কথা বলছেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় জেমস বন্ড বললেন যে পুলিশ আউট নাম্বার ছিল। তার মানে পুলিশের ইন্টেলিজেন্স ফেলিয়ার এবং সাফিসিয়েন্ট পুলিশ এই জঙ্গিপুরে ছিল না। তার পরিপ্রেক্ষিতে আজকে যখন প্রশ্ন তুলছেন কংগ্রেস বা সিপিএম, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কি করছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেদিন রাতেই বিএসএফ ডিসপ্যাচ করেছিল। আমরা জানতে চাই, পরের দিন যখন আমরা অ্যাপিল করলাম যে সেন্ট্রাল ফোর্স দেওয়া হোক, তখন তাদের প্রতিনিধিরা কেন গিয়ে বললো না যে সেন্ট্রাল ফোর্স দেওয়া হোক? আজকে আমরা যখন বলছি 356, 355 ধারার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, কেন কংগ্রেস বা সিপিএম বলছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে যে 356 বা 355 ধারার মতো পরিস্থিতি তৈরি হয়েছে? স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কেন দাবি জানাচ্ছে না? তার কারণ কলকিয়ালে আমরা জানি যে বাংলায় একটা চটি চাটা শ্রেণী তৈরি হয়েছে, কিন্তু আঁচল আশ্রিত চটি চাটা যে নতুন কংগ্রেস এবং নতুন সিপিএম, যে সিপিএম এর প্রতিনিধি সেলিম, আমরা ঢুকতে পারছি না, আমরা যেতে পারছি না। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে মালদায় হিন্দু শরণার্থী শিবিরে যেতে দেওয়া হচ্ছে না, আর পুলিশ লাল ফুল বিছিয়ে সেলিম আঁচল আশ্রিত চটি চাটা সেলিমকে তাদের ঘরে পৌঁছে দিচ্ছে। এটাই বোঝা যাচ্ছে সেটিং আসলে কার সাথে। রিপাবলিক বাংলা শুধু নয়, প্রথম সারির আমি সুমনদার কাছে আসবো, শেষ করব। হ্যাঁ, সুমনদার কাছে আসবো। সুমন রায়চৌধুরী শেষ 10 সেকেন্ড। শুধুমাত্র রাজনৈতিক দল নয়, মানে বিজেপির কথা বলছে, কোন প্রথম সারির পশ্চিমবঙ্গের 3-3টে মিডিয়া তাদের কাউকে কিন্তু অ্যালাউ করা হয়নি, এমনকি ক্যাম্পে পর্যন্ত আমাদের রিপোর্টার পৌঁছে যাওয়ার পরও দরজার বাইরে থেকে বের করে দেওয়া হয়েছে, সেখানে পৌঁছতে দেওয়া হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কংগ্রেসের সাংসদ, কংগ্রেসের যারা ওখানে প্রতিনিধি আছে তারা দেখভাল করলো না, মানুষের পাশে গিয়ে দাঁড়ালো না। জগন্নাথ দা এক্ষুনি সেটিংয়ের কথা বলছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ন্যারেটিভ, তার মন্ত্রিসভায় ববি হাকিম থেকে শুরু করে, আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন কি? আমরা বলছি যে পুলিশ মন্ত্রী ব্যর্থ, দফা 1 দাবি 1, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। শেষ করব, শেষ করব, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চান। ভাবের ঘরে কেন চুরি করছেন? ভাবের ঘরে কেন চুরি করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় প্রদেশ কংগ্রেসের সভাপতি বদলে দেয়, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছেন স্টুডিওর সামনে দাঁড়িয়ে? যদি পুলিশ মন্ত্রী ব্যর্থ তাহলে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্লিজ উত্তর নিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ সেদিনই রাজ্য কংগ্রেস চেয়েছে যেদিন 26,000 লোকের চাকরি গেছে। আমি আবার একই জায়গা থেকে আসবো। বিনায়ক দা বলতে চাইছেন অনেকক্ষণ ধরে। বিনায়ক দা, একটা জায়গাতে আমি আপনার কথা ধরেই শেষ করছি, কিন্তু আমার মনে হয় এই সময়তে দাঁড়িয়ে এক তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, তার পুলিশের ভূমিকা, এবং অবিলম্বে একজোট হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে আবেদন করা কি অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হোক।
এমন নয় কি এই রাজ্যের বিরোধী দল কেন্দ্রে যারা রয়েছে তাদের দল এক বলে কি এক না বলে তার কোনো পার্থক্য করার কি সত্যি জায়গায় রয়েছি আমরা কেন সবাই মিলে এক জায়গায় এক পয়েন্টে এসে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলতে পারছি না যে এই অস্থিরতা বন্ধ করো, আমরা শান্তি চাই? এটা আমরা কেন বলতে পারছি না? এই নিয়ে আমি কথা শেষ করবো, জাস্ট 5 সেকেন্ড, এক লাইন জাস্ট। আমি অনেকগুলো চ্যানেলে, রিপাবলিকে তো বটেই, আমি কিন্তু দেখলাম যে মানুষরা ঘর ছাড়া তাদের কথা, তাদের প্রত্যেকের একটা পয়েন্ট আমি ভেবেছিলাম অনেকে তুলবেন, তারা তুললেন না, কিন্তু একটা পয়েন্টে সবাই একমত যে তারা কিন্তু পুলিশকে বহুবার ফোন করেছেন এবং কারো ফোনের উত্তর, পুলিশ তো জানে না ফোনটা কে করছে, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বাঙালি অবাঙালি জানে না, কারো ফোনের উত্তর পুলিশ দেয়নি, নাম্বার 1। তাহলে পশ্চিমবাংলায় বিপন্ন মানুষ, কালকে আমার বাড়িতে ডাকাত এলো, আমি পুলিশকে ফোন করলাম, পুলিশ কি ফোনটা ধরবে না? এই উত্তরটা কিন্তু সমস্ত নাগরিকের পাওয়া দরকার। সেন্ট্রাল ফোর্স যারা, তারাও এলে তাদের নিয়ন্ত্রণ সবসময় ওই শীতলার থান নাচেনার মতো কোথাও থেকে বাইরে থেকে পুলিশ এলো, কর্ণাটকের বা পাঞ্জাবের পুলিশ, সে কিন্তু গলিগালা চিনবে না, চেনাতে হবে এখানকার পুলিশকে। এই জায়গা থেকে, এই প্ল্যাটফর্ম থেকে, কথকের মঞ্চ থেকে আমার একটাই আবেদন যে সবাই মিলে পরিস্থিতি শান্ত করার জন্য একজোট হন। এই অস্থিরতা আমাদের কাম্য নয়, এবং যারা বাড়ি ফিরবেন পরবর্তীকালে কি অবস্থায় ফিরবেন, আর ফেরার পরে বা কী খাবেন, কোথায় থাকবেন, সমস্ত দোকানপাট জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এই পরিস্থিতি কেন তৈরি হলো? এরপরও কেউ দায় নেবে না, এরপরও রাজনৈতিক দলেরা দায় নেবে না, এরপরও রাজ্যের প্রশাসন পুলিশ দায় নেবে না, পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায় নেবেন না, এটা হতে পারে না। আমরা প্রশ্ন করে যাব, রিপাবলিক বাংলা টানা প্রশ্ন করে যাবে আমাদের, সে যে কোনো জায়গাতে যে কোনো মানেই বিদ্ধ করার চেষ্টা করুক না কেন, বা যে জায়গাতেই আমাদের আটকানোর চেষ্টা করুক না কেন, আমরা ঘটনাস্থলে পৌঁছবো এবং আমরা টানা এই নিয়ে প্রশ্ন করে যাব যতদিন না পর্যন্ত রাজ্যের পরিস্থিতি শান্ত হয়। অনেক ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।